নমস্কার। আজ আমি আপনাদের শ্রী শ্রী মায়ের শিষ্যদের সম্পর্কে কিছু বলবো। অনঙ্গ মহারাজ অর্থাৎ স্বামী ওঙ্কারানন্দ ছিলেন রামকৃষ্ণ সংঘের সহাধ্যক্ষ এবং কাঁকুরগাছি রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ। মায়ের শিষ্য, মহাপণ্ডিত এবং পূজার ব্যাপারে অথরিটি, প্রবাদ পুরুষ। বাইরে দেখতে গম্ভীর আত্মা। আমরা ট্রেনিং সেন্টারে থাকার সময় দুপুরে প্রসাদ পাওয়ার আগে দেখতাম সাধুদের সঙ্গে তিনি সাধারণভাবে গল্প করছেন। সারা দিন রাত পুজো করতে পারতেন, আবার ব্যায়ামবীরও ছিলেন। দেওঘরে যখন ছিলেন, ছেলেরা ছুটিতে থাকলে সংঘের বিশিষ্ট পণ্ডিত সাধুগণ সেখানে সমবেত হতেন। সারাদিন শাস্ত্রচর্চা এবং ধ্যান ভজনে কাটাতেন। দেওঘরে খাবার ব্যবস্থার জন্য বিখ্যাত ছিল। শোনা যায় একদিন ভান্ডারাতে পূর্ণ খাওয়ার পর ওই আসনে বসেই স্বামী ওঙ্কারানন্দ টেনিস বলের থেকে বড় 50টি পান্তুয়া খেয়ে ফেলেছিলেন। একদিন 50টি আমও খেয়েছিলেন তিনি। যখন মহাপুরুষ মহারাজ দেওঘরে গিয়েছিলেন, তখন বালানন্দ মহারাজ মহাপুরুষ মহারাজকে দর্শন করতে আসেন। বালানন্দ মহারাজের এক পণ্ডিত শিষ্য মহাপুরুষ মহারাজকে এক কটু প্রশ্ন করেন। তখন অনঙ্গ মহারাজ এগিয়ে এসে তাঁকে বলেন, যদি সিদ্ধান্ত শুনতে চান ওকে জিজ্ঞাসা করুন, আর যদি তর্ক করতে চান আমার সঙ্গে তর্ক করুন। বালানন্দ মহারাজ শিষ্যের অশোভন ব্যবহারে তাকে সংযত করেন। অনঙ্গ মহারাজ সারদা মঠের মায়েদের নানাভাবে সহায়তা করতেন। তারা অসুবিধায় পড়লে তাঁর পরামর্শ ও নির্দেশ পেতেন। হাওড়া রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম তাঁর প্রাণের জায়গা ছিল। শিক্ষিত, নৈতিক, গুণসম্পন্ন যুবকগণ যাতে ঠিক স্বামীজির ভাবে উদ্বুদ্ধ হয়, তার জন্য তাঁর কঠোর দৃষ্টি থাকত। একদিন ভোরে শুনলাম অক্ষয় চৈতন্য মহারাজ প্রেমেশ মহারাজকে দেখতে এসেছেন। দুজনের মধ্যে যেন মা ও ছেলের সম্পর্ক ছিল, যেমন আন্তরিক তেমনি আধ্যাত্মিক। অক্ষয় চৈতন্য মহারাজ স্বাভাবিকভাবে ব্রহ্মচারীর পোশাকে সেবকদের অন্তরালেই আলাপ করতেন, তাই আমার স্মৃতিতে তেমন কিছু নেই। স্বামী সুহিতানন্দ বলছেন, প্রেমেশ মহারাজ কাশীতে যখন অথর্ব অবস্থায় রয়েছেন, তখন অক্ষয় চৈতন্য মহারাজকে বলেন, তুমি তো গণনা করতে জানো, বলো না কবে শরীর যাবে। তিনি তখন বলেছিলেন, মা ঠিক করবেন। প্রেমেশ মহারাজ জেদ করায় তিনি বলেছিলেন, 2-3 বছর সময় এখনো লাগবে। প্রেমেশ মহারাজ তখন বলেছিলেন, 2-3 বছর এখনো সময় লাগবে। মহারাজের বিদায় নেওয়ার মুহূর্তটিও এখনো মনে আছে। চিন্তাহরণ মহারাজ স্বামী নিত্য স্বরূপানন্দ বললেই আমাদের স্মৃতিতে আসে গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার। এই সুন্দর পরিকল্পনাটি তাঁরই কল্পনা। ছোট বয়সে মায়ের কাছে তাঁর দীক্ষা হয়। শ্রী শ্রী মা বলেছিলেন, বড় হয়ে মা বাবাকে তুমি কাঁদাবে। বাবুরাম মহারাজের কথাতে তিনি পড়াশোনা করেন এবং পরে সাধু হন। মায়ের শিষ্য স্বামী জপানন্দ কাশীতে মাঝে মধ্যে আসতেন। সাধারণত রাজস্থানে থাকতেন। যখনই উৎসব হতো, হিন্দি ভাষায় বক্তা হিসেবে তাঁর আমন্ত্রণ থাকত। সেই উপলক্ষে তিনি বেশ কিছুদিন কাশীবাস করতেন। ছোট চেহারা, ফর্সা, সদা হাসিমুখ। তাঁর সম্ভাষণের একটি ধারা ছিল, জয় ভগবান। যাকেই দেখতেন জয় ভগবান বলে সম্ভাষণ করতেন এবং জয় ভগবান বলে উত্তরও শুনতেন। তার সাধুচরিত্রে, প্রেমিক ব্যবহারে, তপস্যাময় জীবনে
সেই অঞ্চলে বহু লোক তাঁর প্রভাবে ঠাকুরমা স্বামীজির অনুরাগী হয়। আজও ওই অঞ্চলে গেলে শোনা যায় জয় ভগবান এবং বোঝা যায় তাঁরা তার প্রভাবে রামকৃষ্ণ পরিমণ্ডলে এসেছে। এমনকি আমাদের সংঘের কয়েকজন বরিষ্ঠ সন্ন্যাসিনীকে দেখেছি জয় ভগবান বলতে। আজও সেই আশ্রমে সেখানে তিনি থাকতেন, তার ব্যবহৃত দ্রব্য সযত্নে রক্ষিত আছে। স্বামী গোপেশ্বরানন্দজি মায়ের শিষ্য কাঁথি কেন্দ্রের মহন্ত ছিলেন। মাঝে মধ্যে সারগাছি যেতেন। প্রেমেশ মহারাজকে পিতার মতো ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। দুপুরে প্রেমেশ মহারাজের স্নানের পর ড্রামের জলটা ড্রেনে ঢেলে দিয়েছি। কাঁচা ড্রেনের জল উপরে উঠে এসেছে। তিনি কি করলেন? একটি ঝাঁটা ও একটি লাঠি নিয়ে ড্রেনটি একটি গভীর করে দিতে লাগলেন। বললাম, আমি পরে করে দিতাম মহারাজ। তিনি তখন বললেন, ঠাকুরের আশ্রমের সেবা করাই তো উদ্দেশ্য। মায়ের শিষ্য স্বামী ধর্মাত্মানন্দকে দেখতাম দাদুর মতো ব্রহ্মচারীদের সঙ্গে মিশতেন। ধর্মানন্দ পুরনো কথাও বলতেন। একদিন বললেন, পুরনো মিশনের বাথরুমের দেওয়াল বরাবর জায়গায় আমরা মধ্যে মধ্যে ধুনি জ্বালাতাম। অনেক সাধু এসে বসতেন। তিনি বলেছিলেন, ঠাকুরের মন্দিরের পূর্ব দিকের গোলাপ ক্ষেতের কাছাকাছি জায়গায় স্বামীজি আত্মারামকে রেখেছিলেন। স্নানযাত্রা, রথযাত্রা প্রভৃতি উৎসবে তিনি নিয়ম করে টিফিনের সময় দরজার মুখে দাঁড়িয়ে থাকতেন আর সব সাধু ব্রহ্মচারীদের জগন্নাথের আটকে প্রসাদ দিতেন। কাশীতে মায়ের শিষ্য স্বামী রামানন্দ ছিলেন খুব শুচিবাইগ্রস্ত। পিয়ন পোস্টকার্ড দিয়ে গেলে তাকেও গঙ্গা জলে তিনি ধুতেন। তার শুচিবাইগ্রস্ততার জন্য অন্যান্যরা মজা করতেন, তিনি তাতে অন্যের থেকে বেশি যোগ দিতেন। এদিকে পিয়ন বা কোনো কর্মচারী তার কাছে গেলে তার বরাদ্দ প্রসাদ থেকে ভালো জিনিসটি তুলে রাখতেন। তাকে কিছু না কিছু দিতেই হবে তাকে। বরদা মহারাজ অর্থাৎ স্বামী ঈশানানন্দ প্রবাদ প্রতিম ব্যক্তি। শ্রী শ্রী মায়ের কথাতে, মায়ের জীবনীতে, শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে গ্রন্থে তাঁর মাতৃস্মৃতি রয়েছে। তাকে বাদ দিয়ে মায়ের জীবনী বলা চলে না। কাশীতে প্রেমেশ মহারাজকে প্যারাম্বুলেটারে নিয়ে যখন বেড়াতাম তখন কখনো দুজনের মধ্যে কথা হতো, সাধারণ। একদিন মায়ের আর্থিক কষ্ট প্রসঙ্গে তিনি বললেন, এখন মায়ের জন্য দামি দামি শাড়ি আনে, আমি সব পুজোর পর তাদের দিয়ে দিই। কে হিসেব রাখবে চুরি হলো কি না হলো? আমরা জানি মায়ের দেহ যাবার পর একটি এবং ঘণ্টা কয়েক পরে আরেকটি ছবি তোলা হয়েছিল। প্রথম ছবিটা কঙ্কালসার দেহ ছিল মায়ের, অথচ কয়েক ঘন্টার মধ্যে মায়ের চেহারার বদল হয়ে গেল। উজ্জ্বল গায়ের রং, প্রসন্ন মুখমণ্ডল। বরদা মহারাজ উভয় ছবি প্রেমেশ মহারাজকে দেখালেন। তাদের কৃপায় আমরাও দর্শনের সুযোগ পেয়েছিলাম। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।